আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জৈন জ্ঞান তত্ত্ব। আগের ক্লাসে আমরা জৈন দর্শন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আলোচনা করছি জৈন জ্ঞান তত্ত্ব। জৈন দর্শন অনুযায়ী পদার্থের যথার্থ ধারণাই হলো জ্ঞান। জৈন দর্শন অনুযায়ী পদার্থের যথার্থ ধারণাই হলো জ্ঞান। জ্ঞাতা ও জ্ঞেয়ের সংযোগের ফলেই জ্ঞানের উৎপত্তি হয়। জ্ঞাতা ও জ্ঞেয়ের সংযোগের ফলেই জ্ঞানের উৎপত্তি হয়। জৈন দর্শন অনুযায়ী পদার্থের যথার্থ ধারণাই হলো জ্ঞান। জ্ঞাতা ও জ্ঞেয়র সংযোগের ফলেই জ্ঞানের উৎপত্তি হয়। জৈন দর্শন অনুযায়ী পদার্থের যথার্থ ধারণাই হলো জ্ঞান। জ্ঞাতা ও জ্ঞেয়র সংযোগের ফলেই জ্ঞানের উৎপত্তি হয়। জৈন দর্শনে জীব মাত্রই আত্মা আছে এ কথা স্বীকার করা হয়েছে। জৈন দর্শনে জীব মাত্রই আত্মা আছে এ কথা স্বীকার করা হয়েছে। আর এ কথাও বলা হয়েছে যে জ্ঞান হলো আত্মার স্বাভাবিক গুণ। জৈন দর্শনে জীব মাত্রেই আত্মা আছে এ কথা স্বীকার করা হয়েছে। আর এ কথাও বলা হয়েছে যে জ্ঞান হলো আত্মার স্বাভাবিক গুণ। সুতরাং এই দর্শন মতে আত্মাই হলো প্রকৃত জ্ঞাতা। জৈন দর্শন অনুযায়ী পদার্থের যথার্থ ধারণাই হলো জ্ঞান। জ্ঞাতা ও জ্ঞেয়র সংযোগের ফলেই জ্ঞানের উৎপত্তি হয়। জৈন দর্শনে জীবমাত্রই আত্মা আছে এ কথা স্বীকার করা হয়েছে। আর এ কথাও বলা হয়েছে যে জ্ঞান হলো আত্মার স্বাভাবিক গুণ। সুতরাং এই দর্শন মতে আত্মাই হলো প্রকৃত জ্ঞাতা। আবার আত্মার স্বরূপ হলো সংবিদ বা চেতনা। অজীব বা জড় সংবিদ বা চেতনা বর্জিত। আত্মার স্বরূপ হলো সংবিদ বা চেতনা। অজীব বা জড় সংবিদ বা চেতনা বর্জিত। সংবিদ স্বপ্রকাশিত এবং অন্য বস্তুকে প্রকাশিত করে। অজীব বা জড় সংবিদ বা চেতনা বর্জিত। সংবিদ স্বপ্রকাশিত এবং অন্য বস্তুকেও প্রকাশ করে। সংবিদ চেতনার মাধ্যমে কোনো বস্তু প্রতিভাত না হলে বুঝতে হবে তা কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। সংবিদ বা চেতনার মাধ্যমে কোনো বস্তু প্রতিভাত না হলে বুঝতে হবে তা কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। জৈন দর্শনে বলা হয়েছে প্রত্যেকটি জীবাত্মাই সর্বজ্ঞ হতে পারে। কিন্তু পূর্বকৃত কর্মের দরুন আত্মার এই সর্বজ্ঞতা বাধাপ্রাপ্ত হয়। প্রকৃত জ্ঞান সেই বাধাকে দূর করতে পারে। জৈন দর্শনে বলা হয়েছে প্রত্যেকটি জীবাত্মাই সর্বজ্ঞ হতে পারে, কিন্তু পূর্বকৃত কর্মের দরুন আত্মার এই সর্বজ্ঞতা বাধাপ্রাপ্ত হয়। প্রকৃত জ্ঞান সেই বাধাকে দূর করতে পারে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি দেখছি? অজীব বা জড় সংবিদ বা চেতনা বর্জিত। সংবিদ স্বপ্রকাশিত এবং অন্য বস্তুকেও প্রকাশ করে। সংবিদ বা চেতনার মাধ্যমে কোনো বস্তু প্রতিভাত না হলে বুঝতে হবে তা কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে।
জৈন দর্শনে বলা হয়েছে প্রত্যেকটি জীবাত্মাই সর্বজ্ঞ হতে পারে, কিন্তু পূর্বকৃত কর্মের দরুন আত্মার এই সর্বজ্ঞতা বাধাপ্রাপ্ত হয়। প্রকৃত জ্ঞান সেই বাধাকে দূর করতে পারে। জৈন দর্শনের অন্তর্গত জ্ঞান তত্ত্বের জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জৈন দর্শনের অন্তর্গত জ্ঞান তত্ত্বের জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে: পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞানের আর একটি নাম হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তাহলে জৈন দর্শনে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান এবং আর একটি হচ্ছে অপরোক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান। অন্যান্য ভারতীয় দর্শনে ইন্দ্রিয়জাত জ্ঞানকে প্রত্যক্ষ জ্ঞান তথা অপরোক্ষ অপরোক্ষ জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। অন্যান্য ভারতীয় দর্শনে ইন্দ্রিয়জাত প্রত্যক্ষ জ্ঞান তথা অপরোক্ষ জ্ঞানকে অপরোক্ষ জ্ঞানকে অন্যান্য ভারতীয় দর্শনে ইন্দ্রিয়জাত জ্ঞানকে প্রত্যক্ষ তথা অপরোক্ষ জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। অন্যান্য ভারতীয় দর্শনে ইন্দ্রিয়জাত জ্ঞানকে প্রত্যক্ষ জ্ঞান তথা অপরোক্ষ জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু জৈন জ্ঞান তত্ত্বে এই ধারণাটি সম্পূর্ণ বিপরীত। তাহলে কি হলো? অন্যান্য ভারতীয় দর্শনে ইন্দ্রিয়জাত জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান কে অপরোক্ষ জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু জৈন জ্ঞান তত্ত্বে এই ধারণাটি সম্পূর্ণ বিপরীত। এই দার্শনিক ধারণা অনুযায়ী বহির্জগতে অজীব চেতনায় বস্তু সামগ্রিক অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয়। এই দার্শনিক ধারণা অনুযায়ী অর্থাৎ জৈন দর্শন অনুযায়ী বহির্জগতে অজীব অচেতন বস্তু সামগ্রিক অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয় বা মনের দ্বারা সৃষ্ট নয়। তাহলে জৈন দর্শনের ধারণা অনুযায়ী বহির্জগতে অজীব অচেতন বস্তু সামগ্রীর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয় বা মনের দ্বারা সৃষ্ট নয়। তাই ইন্দ্রিয় বা মনের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান নয়। তাই ইন্দ্রিয় বা মনের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান নয়। বহির্জগতে অজীব অচেতন বস্তু সামগ্রীর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয় বা মনের দ্বারা সৃষ্ট নয়। তাই ইন্দ্রিয় বা মনের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান নয়। এই জাতীয় জ্ঞান জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান হিসাবে চিহ্নিত। এই জাতীয় জ্ঞান জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান হিসাবে চিহ্নিত। এই জাতীয় পরোক্ষ জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। এই জাতীয় পরোক্ষ জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। এই জাতীয় জ্ঞান হলো ব্যবহারিক জ্ঞান। ইন্দ্রিয় বা মনের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান নয়। এই জাতীয় জ্ঞান জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান হিসাবে চিহ্নিত। এই জাতীয় পরোক্ষ জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। এই জাতীয় জ্ঞান হলো ব্যবহারিক জ্ঞান। পরোক্ষ
জ্ঞান অর্জনে দুটি প্রক্রিয়ার কথা জৈন দর্শন উল্লেখ করেছে। পরোক্ষ জ্ঞান অর্জনে দুটি প্রক্রিয়ার কথা জৈন দর্শন উল্লেখ করেছে। একটি হচ্ছে মতি, অপরটি হচ্ছে শ্রুতি। একটি হচ্ছে মতি, অপরটি হচ্ছে শ্রুতি। পরোক্ষ জ্ঞান অর্জনের দুটি প্রক্রিয়ার কথা জৈন দর্শন উল্লেখ করেছে। একটি হচ্ছে মতি, অপরটি হচ্ছে শ্রুতি। মতি হলো মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। মতি হলো মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, অর্থাৎ সাধারণ অর্থে আন্তঃপ্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ, স্মৃতি, প্রত্যভিজ্ঞা এবং অনুমানের মাধ্যমে যে সমস্ত জ্ঞান লাভ করা যায় সেইগুলি হলো মতি। তাহলে মতি কি হলো? মতি হলো মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, অর্থাৎ সাধারণ অর্থে আন্তঃপ্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ, স্মৃতি, প্রত্যভিজ্ঞা এবং অনুমানের মাধ্যমে যে সমস্ত জ্ঞান লাভ করা যায় সেগুলি হলো মতি। অন্যের কথায় বা শাস্ত্রের উপর নির্ভর করে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় শ্রুতি। মতি কি? মতি হলো মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, অর্থাৎ সাধারণ অর্থে আন্তঃপ্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ, স্মৃতি, প্রত্যভিজ্ঞা এবং অনুমানের মাধ্যমে যে সমস্ত জ্ঞান লাভ করা যায় সেগুলি হলো মতি। অন্যের কথায় বা শাস্ত্রের উপর নির্ভর করে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় শ্রুতি। অন্যের কথায় বা শাস্ত্রের উপর নির্ভর করে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় শ্রুতি। অপরদিকে কোন রকম মাধ্যম ছাড়াই আত্মা সরাসরি যে জ্ঞান উপলব্ধি করে তাকে জৈন দর্শনে বলা হয়েছে অপরোক্ষ, অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। অন্য কোন রকম মাধ্যম ছাড়াই আত্মা সরাসরি যে জ্ঞান উপলব্ধি করে তাকেই জৈন দর্শনে বলা হয়েছে অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞানই প্রকৃত জ্ঞান। অপরোক্ষ জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। কোন রকম মাধ্যম ছাড়াই আত্মা সরাসরি যে জ্ঞান উপলব্ধি করে তাকেই জৈন দর্শনে বলা হয়েছে অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞানই প্রকৃত জ্ঞান। এই ধরনের জ্ঞান আবার তিন প্রকারের। এই ধরনের জ্ঞান আবার হচ্ছে তিন প্রকারের: অবধি, মনোপর্যায় এবং কেবল। তাহলে অপরোক্ষ জ্ঞানই প্রকৃত জ্ঞান। এই ধরনের জ্ঞান তিন প্রকারের। কি কি? অবধি, মনোপর্যায় এবং কেবল। দূরবর্তী বা সূক্ষ্ম কোনো জিনিসের জ্ঞান যা ইন্দ্রিয় বা মনের দ্বারা গ্রহণ করা হয় না তাকেই জৈন জ্ঞান তত্ত্বে বলা হয়েছে অবধি। দূরবর্তী বা সূক্ষ্ম জিনিসের জ্ঞান যা ইন্দ্রিয় বা মনের দ্বারা গ্রহণ করা হয় না তাকেই জৈন জ্ঞান তত্ত্বে বলা হয়েছে অবধি। সাধারণ কথায় একে দূরদৃষ্টি বলা হয়। সাধারণ কথায় একে দূরদৃষ্টি বলা হয়। অপরের মানসিক অবস্থা সংক্রান্ত জ্ঞান যা অন্তর্দৃষ্টির দ্বারা লাভ করা যায় তাকে বলা হয় মনোপর্যায়। অপরের মানসিক অবস্থার জ্ঞান যা অন্তর্দৃষ্টির দ্বারা লাভ করা যায় তাকে বলা হয় মনোপর্যায়। ইন্দ্রিয়াতীত পরমার্থিক জ্ঞানই কেবল জ্ঞান।
ইন্দ্রিয়াতীত পরমার্থিক জ্ঞানই কেবল জ্ঞান। অপরের মানসিক অবস্থা সংক্রান্ত জ্ঞান যা অন্তর্দৃষ্টির দ্বারা লাভ করা যায় তাকে বলা হয় মনোপর্যায়। ইন্দ্রিয়াতীত পরমার্থিক জ্ঞানই কেবল জ্ঞান। ইন্দ্রিয়াতীত পরমার্থিক জ্ঞানই কেবল জ্ঞান। জ্ঞানের পথে বাধাস্বরূপ সমস্ত কর্ম যখন ক্ষয়প্রাপ্ত হয়, কোন আত্মা তখন নিজের সকল কর্মের বন্ধন থেকে মুক্ত করে, তখন তিনি কেবল জ্ঞানের অধিকারী হতে পারেন। জ্ঞানের পথে বাধাস্বরূপ সমস্ত কর্ম যখন ক্ষয়প্রাপ্ত হয়, কোন আত্মা যখন নিজেকে সকল কর্মের বন্ধন থেকে মুক্ত করে, তখনই তিনি কেবল জ্ঞানের অধিকারী হতে পারেন। এই জ্ঞান স্থান কালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। ইন্দ্রিয়াতীত পারমার্থিক জ্ঞানই কেবল জ্ঞান। জ্ঞানের পথে বাধাস্বরূপ সমস্ত কর্ম যখন ক্ষয়প্রাপ্ত হয়, কোন আত্মা যখন নিজের সকল কর্মের বন্ধন থেকে মুক্ত করে, তখন তিনি কেবল জ্ঞানের অধিকারী হতে পারেন। এই জ্ঞান কালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এই জ্ঞান স্থান কালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। জৈন জ্ঞান তত্ত্বে বলা হয়েছে প্রত্যেকটি বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। প্রত্যেকটি বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। ভিন্ন ভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বা বস্তুটিকে দেখেন এবং প্রত্যেকেই আংশিক সত্য জ্ঞান লাভ করেন। জৈন জ্ঞান তত্ত্বে বলা হয়েছে প্রত্যেকটি বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। ভিন্ন ভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বা বস্তুটিকে দেখেন এবং প্রত্যেকেই আংশিক সত্য জ্ঞান লাভ করেন। অর্থাৎ এই সত্যের নানা দিক বর্তমান এবং প্রত্যেক প্রকারের জ্ঞান আংশিক হলেও সত্য। একই সত্যের নানা দিক বর্তমান এবং প্রত্যেক প্রকারের জ্ঞান আংশিক হলেও সত্য। জৈন দর্শনে এই দৃষ্টিভঙ্গিকে অনেকান্তবাদ বলা হয়। জৈন দর্শনে এই দৃষ্টিভঙ্গিকে অনেকান্তবাদ বলা হয়। জৈন জ্ঞান তত্ত্বে বলা হয়েছে প্রত্যেকটি বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। ভিন্ন ভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বা বস্তুটিকে দেখেন এবং প্রত্যেকেই আংশিক সত্য জ্ঞান লাভ করেন। অর্থাৎ এই সত্যের নানা দিক বর্তমান এবং প্রত্যেক প্রকারের জ্ঞান আংশিক হলেও সত্য। জৈন দর্শনে এই দৃষ্টিভঙ্গিকে অনেকান্তবাদ বলা হয়। তাহলে অনেকান্তবাদ কি? প্রত্যেকটি বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। ভিন্ন ভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিটি থেকে বিষয়টিকে বা বস্তুটিকে দেখেন এবং প্রত্যেকেই আংশিক সত্য জ্ঞান লাভ করেন। অর্থাৎ সত্যের নানা দিক বর্তমান এবং প্রত্যেক প্রকারের জ্ঞান আংশিক হলেও সত্য। জৈন দর্শনে এই দৃষ্টিভঙ্গিকে অনেকান্তবাদ বলা হয়। একমাত্র সর্বজ্ঞ ব্যক্তি কেবল জ্ঞানের মাধ্যমে কোনো বস্তুর অনন্ত ধর্মের পরিচয় লাভ করতে পারে। একমাত্র সর্বজ্ঞ ব্যক্তি কেবল জ্ঞানের মাধ্যমে কোনো বস্তুর
অনন্ত ধর্মের পরিচয় লাভ করতে পারে। জৈন দর্শনের এই অনেকান্তবাদ সত্যের সত্যের নিত্যতা, অনিত্যতা, ঐক্য, অনৈক্য, পরিবর্তনশীলতা, অপরিবর্তনীয়তা সবই সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারে। জৈন দর্শনের এই অনেকান্তবাদ সত্যের নিত্যতা, অনিত্যতা, ঐক্য, অনৈক্য, পরিবর্তনশীলতা, অপরিবর্তনশীলতা সবই সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারে। সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করে মাত্র। সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করে মাত্র। জৈন দর্শনে সত্যের এই এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করতে পারে মাত্র। জৈন দর্শনে সত্যের এই এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। তাহলে জৈন দর্শনে সত্যের এই এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। নয় কি? সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করতে পারে মাত্র। জৈন দর্শনে সত্যের এই এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। অনেক ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য প্রকাশক বচনকেও নয় বলা হয়। অনেক ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য প্রকাশক বচনকেও নয় বলা হয়। তাই জৈন দার্শনিকরা বলেন প্রত্যেক নয় বা বচন স্যাত এই বিশেষণটি যুক্ত হওয়া উচিত। অনেক ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য প্রকাশক বচনকে নয় বলা হয়। তাই জৈন দার্শনিকরা বলেন প্রত্যেক নয় বা বচন স্যাত এই বিশেষণটি যুক্ত হওয়া উচিত। স্যাত বলতে বোঝায় হতে পারে, স্যাত বলতে বোঝায় হতে পারে, অর্থাৎ প্রত্যেক নয়ই আংশিক সত্য এবং অন্যান্য বিকল্প যে কোনো নয় আংশিক সত্য। অর্থাৎ প্রত্যেক নয়ই আংশিক সত্য এবং অন্যান্য বিকল্প যে কোনো নয়ও আংশিক সত্য। এই মতবাদকে বলা হয় স্যাদবাদ। এই মতবাদকে বলা হয় স্যাদবাদ। স্যাদবাদ কি? প্রত্যেক নয় বা বচন স্যাত। প্রত্যেক নয় বা বচন স্যাত। স্যাত বলতে বোঝায় হতে পারে, অর্থাৎ প্রত্যেক নয়ই আংশিক সত্য এবং অন্যান্য বিকল্প যে কোনো নয়ও আংশিক সত্য। এই মতবাদকে বলা হয় স্যাদবাদ। এই মতবাদকে বলা হয় স্যাদবাদ। তাহলে আমরা এখানে কি দেখলাম? জৈন দর্শনের অনেকান্তবাদ সত্যের নিত্যতা, অনিত্যতা, ঐক্য, অনৈক্য, পরিবর্তনশীলতা, অপরিবর্তনশীলতা সবই সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারে। সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করে মাত্র। সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের এক একটি দিক উপলব্ধি করে মাত্র। জৈন দর্শনে এই সত্যের এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। জৈন দর্শনে সত্যের এই এক একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়।
তাই এই ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য প্রকাশক বচনকেও নয় বলা হয়। তাই এক্ষেত্রে তাই অনেক ক্ষেত্রে বা এক্ষেত্রে তাই অনেক ক্ষেত্রে এই বৈশিষ্ট্য প্রকাশক বচনকেও নয় বলা হয়। তাই জৈন দার্শনিকগণ বলেন প্রত্যেক নয় বা বচন স্যাত, প্রত্যেক নয় বা বচন স্যাত। আবার বলছি দেখো, সাধারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে একই সত্যের একটি দিক উপলব্ধি করে মাত্র। জৈন দর্শনে সত্যের এই একটি দিক বা বৈশিষ্ট্যকে বলা হয় নয়। অনেক ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য প্রকাশক বচনকেও নয় বলা হয়। তাই জৈন দার্শনিকগণ বলেন প্রত্যেক নয় বা বচন স্যাত এই বিশেষণটি যুক্ত হওয়া উচিত। স্যাত বলতে বোঝায় হতে পারে, স্যাত বলতে বোঝায় হতে পারে, অর্থাৎ প্রত্যেক নয়ই আংশিক সত্য এবং অন্যান্য বিকল্প যে কোনো নয়ও আংশিক সত্য। এই মতবাদকে বলা হয় স্যাদবাদ। জৈন দর্শনে আংশিক সত্যকে প্রকাশ করার জন্য 7 প্রকারের নয়ের উল্লেখ করা হয়েছে। একে বলা হয় সপ্তভঙ্গী নয়। জৈন দর্শনে আংশিক সত্যকে প্রকাশ করার জন্য 7 প্রকারের নয়ের উল্লেখ করা হয়েছে। একে বলা হয় সপ্তভঙ্গী নয়। যে বচনগুলির মাধ্যমে এই নয় প্রকাশ করা হয় তাদের মূল হলো স্যাৎ ও স্থির, অর্থাৎ হতে পারে সত্য। স্যাৎ ও স্থির অর্থাৎ হতে পারে সত্য। স্যাৎ নাস্তি হতে পারে সত্য নয়, হতে পারে সত্য নয়। স্যাৎ নাস্তি হতে পারে সত্য নয়। স্যাৎ আস্তি চ নাস্তি চ, স্যাৎ আস্তি চ নাস্তি চ হতে পারে কখনো সত্য কখনো সত্য নয়, হতে পারে কখনো সত্য কখনো সত্য নয়। স্যাৎ অব্যক্তম, স্যাৎ অব্যক্তম হতে পারে দুটি সত্য কিন্তু একটিও নাও হতে পারে, হতে পারে দুটি সত্য কিন্তু একটি নাও হতে পারে। এখানে একটি সত্য অব্যক্ত অবক্তব্য, এখানে একটি সত্য অবক্তব্য বা অনির্বচনীয়, তাছাড়া বাকি তিনটি নয় অন্যগুলির সংযোগে প্রকাশ করা হয়েছে। স্যাৎ অস্তি চ অবক্তব্য, স্যাৎ নাস্তি চ অবক্তব্য এবং স্যাৎ অস্তি চ নাস্তি চ অবক্তব্য। আমরা এখানে কি আলোচনা করলাম? জৈন দর্শনে আংশিক সত্যকে প্রকাশ করার জন্য 7 প্রকারের নয়ের উল্লেখ করা হয়েছে। একে বলা হয় সপ্তভঙ্গী নয়। যে বচনগুলির মাধ্যমে এই ন্যায় প্রকাশ করা হয় তাদের মূল হলো স্যাৎ অস্তি হতে পারে সত্য, স্যাৎ নাস্তি হতে পারে সত্য নয়। স্যাৎ অস্তি চ নাস্তি চ হতে পারে কখনো সত্য কখনো সত্য নয়। স্যাৎ অব্যক্তব্য, স্যাৎ অব্যক্তব্য হতে পারে দুটি সত্য কিন্তু একটি নাও হতে পারে। এখানে একটি সত্য অব্যক্তব্য বা অনির্বচনীয়, তাছাড়া বাকি তিনটি নয় অন্যগুলির সংযোগে প্রকাশ করা হয়েছে। এখানে একটি সত্য অবক্তব্য বা অনির্বচনীয়, তাছাড়া বাকি তিনটি নয় অন্যগুলির সংযোগে প্রকাশ করা হয়েছে। স্যাৎ
অস্তি চ অব্যক্তব্য, স্যাৎ নাস্তি চ অব্যক্তব্য এবং স্যাৎ অস্তি চ নাস্তি চ অব্যক্তব্য। তাহলে সপ্তভঙ্গি নয় কি কি? এক হচ্ছে স্যাৎ অস্তি, দুই হচ্ছে স্যাৎ নাস্তি, তিন স্যাৎ অস্তি চ নাস্তি চ, চার স্যাৎ অব্যক্তব্য, পাঁচ স্যাৎ অস্তি চ অব্যক্তব্য, ছয় স্যাৎ নাস্তি চ অবক্তব্য এবং স্যাৎ অস্তি চ নাস্তি চ অবক্তব্য। তাহলে সপ্তভঙ্গি নয়ের কি কি পেলাম? ষাটটি কি কি? স্যাৎ অস্তি, স্যাৎ নাস্তি, স্যাৎ অস্তি চ নাস্তি চ, স্যাৎ অবক্তব্য, স্যাৎ অস্তি চ অবক্তব্য, স্যাৎ নাস্তি চ অবক্তব্য এবং স্যাৎ অস্তি চ নাস্তি চ অবক্তব্য। জৈন দর্শনের এই স্যাৎবাদের সঙ্গে আধুনিক ভৌত বিজ্ঞানের সাপেক্ষবাদের এবং রাশিবিজ্ঞানের সম্ভাব্যতা তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায়। জৈন দর্শনের এই স্যাৎবাদের সঙ্গে আধুনিক ভৌত বিজ্ঞানের সাপেক্ষবাদের বা রাশিবিজ্ঞানের সম্ভাব্যতা তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায়। জৈন দার্শনিকগণ দৃঢ়ভাবে বলেছেন, স্যাৎবাদে সত্যের পরিপ্রেক্ষিতে কোনো সংশয় প্রকাশ করা হয় না। প্রত্যেকটি নয়ই সত্য এবং নিশ্চিত। জৈন দর্শনে এই স্যাৎবাদের সঙ্গে আধুনিক ভৌত বিজ্ঞানের সাপেক্ষবাদ এবং রাশিবিজ্ঞানের সম্ভাব্যতা তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায়। জৈন দার্শনিকগণ দৃঢ়ভাবে বলেছেন, স্যাৎবাদে সত্যের পরিপ্রেক্ষিতে কোনো সংশয় প্রকাশ করা হয় না। প্রত্যেকটি নয়ই সত্য এবং নিশ্চিত। প্রত্যেকটি নয়ই সত্য এবং নিশ্চিত। এরপর আমরা আসছি জৈন নীতি তত্ত্বে। এরপর আমরা আলোচনা করব জৈন নীতি তত্ত্ব। জৈন নীতিশাস্ত্রে জীবনযাপনের ক্ষেত্রে তিনটি বিধি উল্লেখ করা হয়েছে। জৈন নীতিশাস্ত্রে জীবনযাপনের ক্ষেত্রে তিনটি বিধি উল্লেখ করা হয়েছে। এইগুলি হল সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। এইগুলি হল সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। এই তিনটি বিধিকে জৈন দর্শনে একত্রে ত্রিরত্ন বলা হয়। এই তিনটি বিধিকে জৈন দর্শনে একত্রে ত্রিরত্ন বলা হয়। তাহলে ত্রিরত্ন কি? জৈন নীতিশাস্ত্রে জীবনযাপনের ক্ষেত্রে তিনটি বিধি নির্দেশ করা হয়েছে। এইগুলি হল সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। এই তিনটি বিধিকে জৈন দর্শনে একত্রে ত্রিরত্ন বলা হয়ে থাকে। ত্রিরত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। সম্যক দর্শন বলতে শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে বোঝায়। সম্যক দর্শন বলতে শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে বোঝায়। সম্যক জ্ঞান বলতে তত্ত্বজ্ঞানকে বোঝায় এবং সম্যক চরিত্র বলতে সদাচারকে বোঝায়। সম্যক দর্শন বলতে শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে বোঝায়। সম্যক জ্ঞান বলতে তত্ত্বজ্ঞানকে বোঝায় এবং সম্যক চরিত্র বলতে সদাচারকে বোঝায়। এই তিনটি বিধি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য 5টি ব্রত পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তিনটি বিধি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য পাঁচটি ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এক, অন্যকে হিংসা না করা বা অন্যের অনিষ্ট চিন্তা না করা। অন্যকে হিংসা না করা বা অন্যের অনিষ্ট চিন্তা না করা। দুই, সত্য কথা বলা। দুই, সত্য কথা বলা। তিন, অন্যের দ্রব্যের প্রতি লোভ না করা। তিন, অন্যের দ্রব্যের প্রতি লোভ না করা। চার, ব্রহ্মচর্য পালন করা। চার হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। পাঁচ, বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়া। বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়া। কর্মবন্ধন থেকে মুক্তির মাধ্যমেই আত্মা মুক্ত হয়। কর্মবন্ধন থেকে মুক্তির মাধ্যমেই আত্মা মুক্ত হয়। আর সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র এবং ব্যবহারিক জীবন পরিচালনায় উল্লিখিত পাঁচটি ব্রত পালন করায় কর্মমুক্তি সম্ভব। আর সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র এবং ব্যবহারিক জীবন পরিচালনায় উল্লিখিত পাঁচটি ব্রত পালন করেই কর্মমুক্তি সম্ভব। তাহলে জৈন নীতিতত্ত্ব অনুযায়ী কি? জৈন নীতিশাস্ত্রে জীবন যাপনের ক্ষেত্রে তিনটি বিধি নির্দেশ করা হয়েছে। এক, সম্যক দর্শন। দুই, সম্যক জ্ঞান। তিন, সম্যক চরিত্র। এই তিনটি বিধিকে জৈন দর্শনে একত্রে ত্রিরত্ন বলা হয়ে থাকে। ত্রিরত্ন কি? জৈন নীতিশাস্ত্রে জীবন যাপনের ক্ষেত্রে তিনটি বিধি নির্দেশ করা হয়েছে। এইগুলি হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। এই তিনটি বিধিকে জৈন দর্শনে একত্রে ত্রিরত্ন বলা হয়ে থাকে। সম্যক দর্শন বলতে বোঝায় শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে। সম্যক দর্শন বলতে বোঝায় শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে। সম্যক জ্ঞান বলতে তত্ত্বজ্ঞানকে বোঝায়। সম্যক জ্ঞান বলতে তত্ত্বজ্ঞানকে বোঝায়। সম্যক চরিত্র বলতে সদাচারকে বোঝায়। সম্যক চরিত্র বলতে সদাচারকে বোঝায়। এই তিনটি বিধি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য পাঁচটি ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনটি বিধি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য পাঁচটি ব্রত পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাঁচটি ব্রত কি কি? এক, অন্যকে হিংসা না করা বা অন্যের অনিষ্ট চিন্তা না করা। অন্যকে হিংসা না করা বা অন্যের অনিষ্ট চিন্তা না করা। দুই, সত্য কথা বলা। দুই, সত্য কথা বলা। তিন, অন্যের দ্রব্যের প্রতি লোভ না করা। অন্যের দ্রব্যের প্রতি লোভ না করা। চার, ব্রহ্মচর্য পালন করা। চার হচ্ছে কি? ব্রহ্মচর্য পালন করা। পাঁচ, বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়া। বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়া। তাহলে পাঁচটি ব্রত কি কি? এক, অন্যকে হিংসা না করা বা অন্যের অনিষ্ট চিন্তা না করা। দুই, সত্য কথা বলা। তিন, অন্যের দ্রব্যের প্রতি লোভ না করা। চার, ব্রহ্মচর্য পালন করা। পাঁচ, বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়া। কর্মবন্ধন থেকে মুক্তির মাধ্যমেই আত্মা মুক্ত হয়। কর্মবন্ধন থেকে মুক্তি
মুক্তির মাধ্যমেই আত্মা মুক্ত হয়। আর সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র এবং ব্যবহারিক জীবন পরিচালনায় 5টি ব্রত পালন করেই কর্মমুক্তি সম্ভব। আর সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র এবং ব্যবহারিক জীবন পরিচালনায় 5টি ব্রত পালন করেই কর্মমুক্তি সম্ভব। তাহলে আজকে আমরা আলোচনা করলাম জৈন জ্ঞান তত্ত্ব ও জৈন নীতি তত্ত্ব।